এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। এখনই শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। ইসরায়েল থেকে উদ্ভূত হুমকির সরাসরি জবাব দেবে ইরান, ইরানি সেনা কমান্ডারের হুঁশিয়ারি। রাফা সহ সমগ্র গাজায় চলছে প্রচণ্ড যুদ্ধ। গাজায় ইসরায়েলের গণহত্যা নতুন ও ভয়াবহ স্তরে পৌঁছেছে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা। প্রতিবার নির্বাচনের সময়ে চক্রান্ত হয়, সেটা মোকাবেলা করে আমরা বেরিয়ে আসি, বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং ইডির দেয়া আবগারি দুর্নীতি মামলার চার্জশিটে কেজরিওয়ালই নন, তার দল আপও অভিযুক্ত। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি মোহাম্মদ আমির হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল থেকে উদ্ভূত যে কোনো হুমকির সরাসরি জবাব দেবে তার দেশের সেনারা। গতকাল ইরানের রাজধানী তেহরানের ইমাম আলী আর্মি অফিসার ইউনিভার্সিটিতে আয়োজিত প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জেনারেল হায়দারি। গত 13 এপ্রিল রাতে ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো সরাসরি যে অপারেশন ট্রু প্রমিস নামে সামরিক অভিযান চালিয়েছে সে কথা উল্লেখ করে তিনি বলেন, ওই অভিযানের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংস কয়েক ধাপ এগিয়ে গেছে। যদি ইসরায়েল থেকে ইরানের জন্য কোনো হুমকি সৃষ্টি করা হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান সরাসরি তার জবাব দেবে। জেনারেল হায়দারি বলেন, আজকের দিনে বিশ্ব বলদর্পী শক্তিগুলোকে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের মধ্য দিয়েই জবাব দেওয়া হবে। তারা যদি উদ্ভ্রান্তের মতো অন্যদের হুমকি দিতে থাকে তাহলে তলোয়ার কিংবা হাত দিয়ে জবাব দেওয়া হবে না, সে জবাব হবে বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তিতে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় সব জায়গায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনা ও ইসলামী প্রতিরোধকামী যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ বেড়েছে। প্রচণ্ড ঘন বসতিপূর্ণ রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েল স্থল আগ্রাসন জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করার পর গাজা জুড়ে সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতভর জাবালিয়া শরণার্থী শিবিরের চারপাশে ভয়াবহ লড়াই হয়েছে। এ সময় ইহুদিবাদী বাহিনী হেলিকপ্টার থেকে ব্যাপকভাবে হামলা চালায়। এর পাশাপাশি ইসরায়েলি গোয়েন্দা বাহিনী কামাল আদওয়ান হাসপাতালের কাছের কয়েকটি বাড়িতে গোলাবর্ষণ করে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে, জাবালিয়ার একটি বাড়ি লক্ষ্য করে ইহুদিবাদীদের হামলার পর সেখান থেকে 6টি মৃতদেহ এবং কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। জাবালিয়া শরণার্থী শিবিরের আল ফালুজা স্ট্রিটে অবস্থিত সাবান পরিবারের বাড়ি ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে হতাহত লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে জাবালিয়া থেকে পালিয়ে যাওয়া কয়েকটি পরিবারের সদস্য বেইত হানুন শহরে আশ্রয় নেওয়ার সময় ইহুদিবাদী সেনারা ট্যাঙ্ক দিয়ে শহরটির প্রবেশপথ ঘিরে ফেলে। ফলে তারা পালিয়ে গিয়েও নিরাপদ আশ্রয় পেতে বাধার মুখে পড়েছে। গতকাল ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, মিশর সীমান্তবর্তী রাফা শহরে বাড়তি সেনা পাঠানো হচ্ছে এবং তারা সেখানে আগ্রাসন জোরদার করবে। এছাড়া ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, রাফা শহরে আগ্রাসন পরিচালনা তাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা নতুন এবং ভয়াবহ স্তরে পৌঁছেছে বলে মন্তব্য করেছে দক্ষিণ আফ্রিকা। গাজার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের চলমান আগ্রাসন বন্ধের দাবিতে দায়ের করা মামলার প্রথম শুনানিতে গতকাল হেগের আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকা একথা বলেছে।
নেদারল্যান্ডে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ভুসিমুজি ম্যাডনসেলা মামলার শুনানিতে বলেন, ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের কারণে ফিলিস্তিনি জনগোষ্ঠীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। তাদের রক্ষার জন্য আদালতের প্রতি তিনি বাড়তি পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত বলেন, যখন আমরা সর্বশেষ এই আদালতে উপস্থিত হয়েছিলাম তখন আশা করেছিলাম যে ফিলিস্তিন এবং এর জনগণকে রক্ষা করতে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন বন্ধের ব্যবস্থা নেবে আদালত, কিন্তু তা হয়নি। বরং ইসরায়েল গণহত্যা অব্যাহত রেখেছে এবং তা গতি পেয়ে নতুন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। গাজা উপত্যকায় বাধাহীনভাবে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, দখলদার সেনাদের আগ্রাসন ও বোমাবর্ষণে ইসরায়েলি বন্দীদের শতকরা 70% মারা গেছে। গত 7 অক্টোবর গাজা থেকে ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে প্রতিরোধ যোদ্ধাদের অভিযানের সময় এসব ব্যক্তিকে বন্দী করা হয়। গতকাল লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে খলিল আল হাইয়া এসব তথ্য জানান। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুরা বাকি বন্দীদের জোর খাটিয়ে উদ্ধার করতে চায়, কিন্তু বোমাবর্ষণে তারাও মারা যাবে। 7 অক্টোবর ইসলামী প্রতিরোধ যোদ্ধারা প্রায় 250 ব্যক্তিকে বন্দী করে গাজায় নিয়ে যায়। নভেম্বর মাসে যে সংক্ষিপ্ত সময়ের জন্য যুদ্ধবিরতি হয়েছিল তখন হামাস 105 জন বন্দীকে মুক্তি দিয়েছিল। কাতার ও মিশরের মধ্যস্থতায় সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবের কথা উল্লেখ করে খলিল আল হাইয়া বলেন, সর্বশেষ এই প্রস্তাব আমাদের দাবির খুব কাছাকাছি ছিল, কিন্তু ইহুদিবাদী শত্রুরা মধ্যস্থতাকারীদের প্রস্তাবের প্রতি সম্মান দেখায়নি। আগ্রাসনের 8 মাস পরেও শত্রুরা গাজার ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করতে সক্ষম হয়নি বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের জনগণকে সুন্দর ও উন্নত জীবন দিতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তার দল দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যায় বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, প্রতিবার নির্বাচনের সময় চক্রান্ত হয়, সেটা মোকাবেলা করে আমরা বেরিয়ে আসি, আমাদের তা ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী আজ সকালে তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাকে গণভবনে শুভেচ্ছা জানাতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। ওদিকে আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং বিশ্বব্যাপী স্যাটেলাইট ও ইন্টারনেটে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসছি সংবাদে। দিল্লির আবগারি মামলায় অতিরিক্ত চার্জশিট জমা দিল ইডি। সেই চার্জশিটে নাম রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। শুধু তাই নয়, চার্জশিটে অভিযুক্ত হিসেবে আপের নামও রয়েছে বলেই সূত্রের খবর। উল্লেখ্য, আপই দেশের প্রথম স্বীকৃত রাজনৈতিক দল দুর্নীতির মামলায় যাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। আবগারি মামলায় শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অতিরিক্ত চার্জশিট দাখিল করে ইডি। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এই মামলায় 7টি চার্জশিট দাখিল করেছে। এই প্রথম চার্জশিটে কেজরির নাম রাখলো ইডি। পাশাপাশি তার দল আপকেও চার্জশিটে অভিযুক্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের মামলার শুনানি চলাকালীন ইডির তরফে চার্জশিটের কথা উল্লেখ করা হয়েছে। জেনারেল এস.ভি. রাজু জানান, বিশেষ আদালতে বিচারাধীন আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসাবে কেজরির তৈরি দলের নামও উল্লেখিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গত 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে প্রতিরোধকামী সংগঠনগুলো যে প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে তার জন্য দোষারোপ করায় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের তীব্র সমালোচনা করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
গতকাল বাহরাইনের রাজধানী মানামায় আরব লীগের শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মাহমুদ আব্বাস বলেন, গাজা থেকে একতরফা সিদ্ধান্তে অভিযান চালানো হয়েছে। এটি গাজা উপত্যকায় হামলা করার জন্য ইসরায়েলকে অজুহাত ও ন্যায্যতা দিয়েছে। 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে প্রতিশোধমূলক অভিযানের পর ইসরায়েল আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এ সম্পর্কে হামাস বলেছে, স্বশাসন কর্তৃপক্ষের প্রধানের মন্তব্যের জন্য তারা দুঃখিত। হামাস আরও বলেছে, 1948 সাল থেকে ইহুদিবাদী শত্রুরা আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধ করার জন্য কখনো অজুহাত সৃষ্টির অপেক্ষায় করেনি। ওই বছর বর্ণবাদী ইসরায়েলি সন্ত্রাসীরা পশ্চিমা সমর্থকদের পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনিদের ওপর বড় আকারে জাতিগত নির্মূল অভিযান চালায় এবং ব্যাপকভাবে ফিলিস্তিনিদের দেশ ত্যাগে বাধ্য করে। হামাস জানতে চেয়েছে, তখন সে নির্মূল অভিযান কোন অজুহাতে চালিয়েছিল ইসরায়েল? 1948 সালে যখন ইসরায়েল নামক অবৈধ বর্ণবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানো হয়েছিল। বলা যায়, রাতারাতি 7.5 লাখ ফিলিস্তিনিকে চিরদিনের জন্য উদ্বাস্তু করে দেওয়া হয়, যাদেরকে ইসরায়েল আর কখনো নিজ ভূমিতে ফিরতে দেয়নি। 1948 সালের 14 মে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে ইহুদিবাদী সন্ত্রাসীরা ফিলিস্তিনের 500 গ্রাম ও শহর ধ্বংস করে। সেই থেকে এই পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বারবার একতরফাভাবে আগ্রাসন চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। শুধু তাই নয়, পশ্চিম তীর ও জেরুজালেম শহর দখল করে হাজার হাজার ইহুদি বসতি স্থাপন করেছেন। ইহুদিবাদী ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী একটি জাহাজ ফিরিয়ে দিয়েছে স্পেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে দখলদার ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধের মধ্যে স্পেন এই প্রশংসিত উদ্যোগ নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ গতকাল এই ঘটনার কথা জানান। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনি সাংবাদিকদের বলেন, এই প্রথম আমরা এটি করেছি, কারণ এই প্রথমবারের মতো আমরা ইসরায়েলের জন্য অস্ত্রের চালান বহনকারী একটি জাহাজ শনাক্ত করেছি, যেটি স্পেনের একটি বন্দরে ফিরতে চেয়েছিল। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি MQ-9 রিপার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে মারিব প্রদেশের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়। তুরস্কের কুর্দিপন্থী বিরোধী নেতা সালাউদ্দিন দেমিরাতাসকে 42 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। 2014 সালে সিরিয়া সংকটকে কেন্দ্র করে প্রাণঘাতী বিক্ষোভের ডাক দেয় তাকে এই কারাদণ্ড দেওয়া হলো। একই মামলায় দেমিরতাসের আরও প্রায় 1 ডজন রাজনৈতিক সহযোদ্ধাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর এর সঙ্গে শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের ইসরায়েলি অপরাধযোগ্য থামানোর নানা পন্থা হিসাবে জ্বালানি ও ইসরায়েলি পণ্য খাতে নিষেধাজ্ঞা আরোপ সহ ইসরায়েলের সহযোগী কোম্পানিগুলোকে বর্জন করা এবং ইসরায়েলি পণ্য অস্ত্রের চালানবাহী জাহাজগুলো আটক করা জরুরি। এ সম্পর্কে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। গাজায় ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযান শুরুর আগে ফিলিস্তিনি জেলেদের দিকে তাজা গুলি নিক্ষেপ করত ইসরায়েলি টহল বোটগুলো এবং ফিলিস্তিনি জেলেদের গ্রেফতার করা হতো। ইসরায়েলি টহল বোটগুলো গাজার উপকূল বা তীরের কাছে টহল দিত অবৈধভাবে, যাতে শেভরন কোম্পানির প্ল্যাটফর্মগুলো রক্ষা করা যায়। 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 100 কোটি লিটার জেট JP-8 জ্বালানি দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়, যে জ্বালানির মূল্য ছিল $300 কোটি। গত বছরের অক্টোবর মাসে ইসরায়েলকে জেট JP-8 দেওয়ার জন্য সেখানে পাঠানো হয়েছিল 3টি মার্কিন ট্যাঙ্কার। এইসব জ্বালানির যোগানদাতা হলো ভ্যালেরা নামক জ্বালানি শোধনাগার, যা রয়েছে টেক্সাস অঙ্গরাজ্যের কর্পাস ক্রিস্টি নামক উপকূলীয় শহরে। অন্য একটি চালান ওভারসিজ সানকোস্ট নামক জাহাজের মাধ্যমে ভূমধ্যসাগরের পথ ধরে ইসরায়েলে যাচ্ছে বলে জানা গেছে। ইসরায়েলি যুদ্ধ অপরাধ বন্ধ করতে এই জেট জ্বালানির যোগান বন্ধ করা ও এসব পরিবহনকারী জাহাজগুলোকে থামিয়ে দেওয়া জরুরি।
স্বেচ্ছাসেবী কর্মীরা বন্দর শ্রমিকদের মাধ্যমে ও ট্রেড ইউনিয়নগুলোকে রাজি করিয়ে বন্দরে এইসব জাহাজের নোঙর ঠেকে দিতে পারেন এবং তাতে ইসরায়েলের বর্বর হামলা বন্ধের পথ সুগম হবে। এছাড়াও একই লক্ষ্যে ইসরায়েলের জ্বালানি খাতগুলোতে পুঁজি বিনিয়োগ বন্ধ করাও জরুরি। গত এক দশকে ইসরায়েল গ্যাস ও ফিলিস্তিনের চুরি করা পানির বড় ধরনের রপ্তানিকারক হওয়ার চেষ্টা করেছে। এইসব প্রকল্পের পেছনে মার্কিন সরকারের মদদ যুক্ত করা হয়েছে, যাতে ইসরায়েল হয়ে ওঠে বিশ্বের জ্বালানি নিরাপত্তার এক কৌশলগত অঞ্চল এবং এখান থেকে অর্জিত রপ্তানি আয়কে অর্থনৈতিক খাতে ব্যবহার করা যায় ও যা বার্ষিক সামরিক বাজেটকে $23.4 বিলিয়ন উন্নীত করতেও সহায়তা যোগাবে। গাজার উপকূলে গ্যাস অনুসন্ধানের জন্য 12টি কোম্পানি কাজ করছিল, যারা এই কাজের অনুমতি পায় ইসরায়েলের কাছ থেকে গত অক্টোবর মাসে। অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব অঞ্চল ফিলিস্তিনের অঞ্চল। এসব কোম্পানির মধ্যে রয়েছে বিপি বা ব্রিটিশ পেট্রোলিয়াম, ইএনআই ও ডানা পেট্রোলিয়াম কোম্পানি। এইসব কোম্পানি ইসরায়েলের উপনিবেশবাদী অর্থনীতিতে নজিরবিহীন মাত্রায় পুঁজি বিনিয়োগ করেছে, আর এভাবে তারা ফিলিস্তিনের প্রাকৃতিক সম্পদ লুটের চেষ্টায় জড়িত হয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তাই ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধের জন্য এসব কোম্পানির এ ধরনের অবৈধ পুঁজি বিনিয়োগ বন্ধ করাও জরুরি। এরই মধ্যে ফিলিস্তিনের পক্ষে ব্রিটেনের জ্বালানি নিষেধাজ্ঞা নামক গ্রুপটি ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানিকে টার্গেট করেছে এবং জনগণের মধ্যে শেভরন কোম্পানিকে ফিলিস্তিনের বাইরে আনা শীর্ষক আন্দোলনও কাজ শুরু করেছে। এইসব আন্দোলনে জনমত গড়ে উঠলে ইসরায়েলের সঙ্গে এই কোম্পানিগুলোর অবৈধ উপনিবেশবাদী সহযোগিতা ফাঁস হওয়ার কারণে তাদের তথা মালিক পক্ষের জন্য রাজনৈতিক ক্ষতি বয়ে আনবে। ছাত্র গণ আন্দোলনগুলোকে একই লক্ষ্যে ইতালির সরকারি কোম্পানি ইনি, ফ্রান্সের টোটাল ও গ্রিসের এনার্জি কোম্পানির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, কারণ এই কোম্পানিগুলো ফিলিস্তিনের সাগর থেকে গ্যাস চুরির চেষ্টা করছে। একই অবস্থান নিতে হবে ইউরোপীয় জোটের বিরুদ্ধেও, কারণ এই জোট ইসরায়েল থেকে গ্যাস কিনছে এবং বিনিময়ে ইসরায়েলের গণহত্যার সহায়ক নানা চালান পাঠিয়েছে। ইসরায়েলকে অপরাধযোগ্য থেকে বিরত রাখতে ইসরায়েলি গ্যাসবাহী জাহাজগুলোকে ঠেকে দিতে হবে, যাতে সেগুলো ইউরোপের বন্দরগুলোতে ফিরতে না পারে। এছাড়াও ইসরায়েলের উপর আরোপ করতে হবে অস্ত্র নিষেধাজ্ঞা ও ইসরায়েলি পণ্যের উপর নিষেধাজ্ঞা। এসব লক্ষ্য নিয়ে কাজ করছে ডিসরাপ্ট পাওয়ার নামের একটি স্বেচ্ছাসেবী গ্রুপ। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।